আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যারা সম্পৃক্ত, যারা নেটওয়ার্ক মার্কেটিংকে পেশা হিসেবে নিয়েছেন, তাদের সকলকে আমি এসপি আহমেদের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অনেক ভালো আছেন। দেশে অনেকগুলো পেশার মধ্যে দেশ এবং দেশের বাইরে বর্তমান বিশ্বে নেটওয়ার্ক মার্কেটিং একটি জনপ্রিয় পেশা হিসেবে ইতিমধ্যে পৃথিবীতে একটি সমাদৃত ব্যবসা হিসেবে পরিচিতি পেয়েছে। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার বিভিন্ন অবস্থান থেকে এসে তারা প্রচুর পয়সা উপার্জন করছে এবং সমৃদ্ধশালী জীবন যাপন করছে। আমি আজকে আপনাদের সামনে এই পেশায় সাফল্য লাভের জন্য যে কটি বিষয় গুরুত্বপূর্ণ, সেই কটি বিষয়ে নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি চাচ্ছি বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং পেশাটি একটি জনপ্রিয় পেশা হিসেবে এই দেশবাসীর কাছে রূপান্তরিত হোক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার ওরা যেভাবে নেটওয়ার্ক মার্কেটিংকে যেভাবে দেখছে এবং এই দেশের মানুষ অন্যান্য পেশাকে যেভাবে সম্মানজনকভাবে দেখে, এখন পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিংকে এদেশের মানুষ এতটুকু সম্মানজনকভাবে দেখে না। এটার অনেকগুলো কারণ আমরা নির্ধারণ করেছি বা নির্ণয় করেছি। আমরা যে কারণে মানুষ আমাদের বিরোধিতা করে, এটার অন্যতম কারণ হচ্ছে এই পেশা সম্পর্কে তাদের প্রস্তুতি এবং তাদের প্রফেশনালিজম না এনেই তারা জেনতেনভাবে এই পেশায় জড়িয়ে পড়ে এবং তারা দায়সারা গোছের এখান থেকে তারা সফলতা লাভ করতে চায়, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো প্রশিক্ষণ ছাড়া। একজন ডাক্তারকে ডাক্তার হতে গেলে কতগুলো বছর ধরে প্রস্তুতি নিতে হয়। একজন উকিলকে উকিল হিসেবে তৈরি হতে গেলে কতগুলো বছর ধরে তাকে প্রস্তুতি নিতে হয়। একজন বিজনেসম্যানকে ভালো বিজনেসম্যান হতে গেলে কতগুলো বছর ধরে তাকে প্রস্তুতি নিতে হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই মনে করে এখানে আসলে সফলতা, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি ইনকাম কিন্তু এই সেক্টরে। কিন্তু এই সেক্টরে সাফল্য লাভের জন্য, সফলতা অর্জন করার জন্য, টপ প্রমোশনে যাওয়ার জন্য যে বেশ কিছু বিষয় রয়েছে, অনেকেই সেটা জানে না এবং মানে না। আমি একজন প্রফেশনাল নেটওয়ার্কার হিসেবে আমি চাই বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং পেশাটা জনপ্রিয় হোক এবং একটা শ্রেণীর মানুষ নেটওয়ার্ক মার্কেটিংকে সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করুক। তাই বিভিন্ন সময় আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি লাইভে আসি। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মমিনুল হক রুবেল ভাইকে। হ্যাঁ, আপনাকে প্রায় সময় আমি লাইভে দেখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাই। আমি দেখতে পাচ্ছি মাহমুদুল হুদা রুহেদ, ধন্যবাদ মাহমুদুল হুদাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফখরুল আলম মনে হয় সিলেট থেকে, জান্নাতুল কিবরিয়া শামিমা, হ্যাঁ শামিমা আপনাকে ধন্যবাদ, আপনাকে আমি দেখতে পাচ্ছি। আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে। প্রথমত
আপনাকে এই বিজনেস করবেন এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর সাফল্যের প্রথম সত্য হচ্ছে টিম গঠন। টিম গঠন করতে গেলে আপনাকে প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হবে এদের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আদার পিপলসকে আপনার সাথে অ্যাড করা, আপনার সাথে নিয়ে আসা, যেটাকে নেটওয়ার্ক মার্কেটিং এর সহজভাবে বলা হয় ইনভাইট ট্রেনিং। আমি যেটাকে বলি অ্যাড টু আদার, মানে অন্যকে আপনার সাথে সংযোগ করার যে বিষয়টা, অ্যাড টু আদার মানে ইনভাইট ট্রেনিং। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ইনভাইট বা আমন্ত্রণ, বা অন্যকে আপনার পেশায় বা আপনার বিজনেসে অন্যকে সুযোগ দানের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি আল ইমরান লেখছে আমরাও আছি, থ্যাংক ইউ। মোহাম্মদ নোবেল হাসান, ওকে, আপনাকে ধন্যবাদ। চলেন আমরা চলে যাই পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে অ্যাড আদার পিপলস বা অ্যাড টু আদার, অথবা অন্যকে কিভাবে আপনি আপনার বিজনেসে এই বিগ অপরচুনিটি সম্পর্কে সুযোগ দিবেন। ইনভাইট নিয়ে নানাজন নানা কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ট্রেনিং করায়, বিভিন্ন ইনফরমেশন দেয়, কিন্তু রিয়েল ইনফরমেশনটা আমার কাছে মনে হয় যেন এদেশের জনগণ পাচ্ছে না। রিয়েল ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের সকলের কাছাকাছি চলে আসলাম। আমার ট্রেনিংগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য অবলম্বন হিসেবে মনে করেন, তাহলে আশা করি শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, এবং লাইক কমেন্টের মাধ্যমে আমিও যাতে আপনাদের কমেন্ট পেয়ে ইন্সপাইরেশন পাই, আপনাদের জন্য নতুন নতুন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে হাজির হতে পারি, আশা করি আপনাদের কাছ থেকে আমি কামনা করি। চলেন আমরা চলে যাচ্ছি সরাসরি ট্রেনিং এর বিষয়বস্তুতে। অন্যদেরকে ইনভাইট করা বা আপনার মেম্বার হিসেবে ওদেরকে সুযোগ দানের ক্ষেত্রে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, বেশ কিছু পয়েন্ট ভিত্তিক আমি আলোচনা করব, আপনারা লিখতেও পারেন, আমি খুব আস্তে আস্তে কথা বলবো। পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট হচ্ছে স্থির সিদ্ধান্ত নিন আপনি বিজনেসটা করবেন। আপনি যে কোম্পানিতেই কাজ করেন না কেন, যে কোম্পানি হোক, পিপলসদেরকে আপনার টিমে মেম্বার করার আগে আপনাকে স্থির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আপনি বিজনেসটা করবেন। আমাদের মধ্যে মেনি কাইন্ড অফ পিপলস থাকে যারা সিদ্ধান্ত নেওয়ার আগেই বিজনেসে ট্রাই করে। ব্যাপারটা হচ্ছে এমন, আগে সংসার করে দেখি, ভালো হলে বিয়ে করব। বিয়ের আগে যেমন সংসার হয় না, বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার আগেই ইনভাইটে যাওয়া যাবে না। এট ফার্স্ট আপনাকে শুধু সিদ্ধান্ত নয়, স্থির সিদ্ধান্ত নিতে হবে আপনি বিজনেসটা করবেন। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ক্লিয়ার থাকতে হবে আপনি বিজনেসটা কেন করবেন। 2, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হোয়াই? কাকে খুশি করার জন্য করছেন? অফলাইনকে? কাউকে দেখানোর জন্য? না আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য? আপনার কাছে যদি কেন বিজনেসটা করবেন এই বিষয়ে ক্লিয়ার কোনো কনসেপ্ট না থাকে, তাহলে আপনি ইনভাইটে কোনোদিন ভালো করতে পারবেন না। নাম্বার 3, সিদ্ধান্ত নিন প্রথম মাসে কি করবেন,
কত টাকা ইনকাম করবেন? কি একজনকে স্পন্সর করবেন, না দুইজনকে স্পন্সর করবেন, না তিনজনকে স্পন্সর করবেন? সেটা আগে সিদ্ধান্ত নেন যে আমি এই মাসে 5 জনকে স্পন্সর করব। এরপরে আপনি ইনভাইটের চিন্তা ভাবনা করুন। নাম্বার 4, বাবা ছাড়া যেমন সন্তান পৃথিবীতে আসে না, অফলাইন ছাড়া কখনো এই বিজনেস করা সম্ভব হয় না। আপনার বিজনেসে একজনকে অফলাইন মেন্টর অথবা মনিটর হিসেবে রাখতে হবে। আপনি যদি নিজে নিজে চালাকি করে বিজনেস একা একা করতে যান, তাহলে অভিজ্ঞতা না থাকার কারণে আপনি ধরা খেয়ে যাবেন। আপলাইনের সাথে বসে আগে কি করবেন, কত টাকা আয় করবেন, আপনাকে কি কাজ করতে হবে, কোন জায়গায় যেতে হবে, বিস্তারিত এবং পূর্ণাঙ্গ শিডিউল তৈরি করে নিন। পাঁচ নাম্বার হচ্ছে, আমি এটা লেখা পড়তেছি, এমডি আরিফ মিজি ভাইয়া, আমি রাজুর ভাই বাহারাইন থেকে দেখতেছি। থ্যাংক ইউ আরিফ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বাহারাইন থেকে আমাকে দেখতেছ, ধন্যবাদ তোমাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমাদের ইনভাইট কুইক হওয়ার, আমাদের ইনভাইটের লোক না আসার অন্যতম কারণ হচ্ছে ইনভাইটটা আমরা কেন করছি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না। আমরা মনে করি ইনভাইট আমি যাকে করব, যাকে আমি নিয়ে আসবে তা আমার লাভ। অ্যাকচুয়ালি এটাকে দেখতে হবে অন্যের জন্য সুযোগ। কারণ আমাকে যিনি ইনভাইট করেছে, আমাকে যিনি এই বিজনেসের সুযোগ দিয়েছে, আমি তো মনে করি তার চাইতেও আমি আরো বেশি টাকা ইনকাম করেছি। অনেক সময় যিনি ইনভাইট করে তার চাইতেও যিনি পরে আসে উনি কিন্তু অনেক বেশি টাকা ইনভাইট করে। যে কোনো কোম্পানির যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে কারো না কারো ইনভাইটে তো এসেছে। তাহলে তুই ইনভাইট শুধু আপনার লাভ বিষয়টা তা না, যাকে আনবেন তারও তো সুযোগ। আপনি ইনভাইট করার আগে শুধু এতটুকু ভাবুন যে এটা অন্যের জন্য রিয়েলি এটা সুযোগ। তাহলে আপনার ইনভাইটের মধ্যে জজবা আসবে, শক্তি আসবে, পাওয়ার আসবে। আপনি যদি মনে করেন রিয়েলি ইনভাইটটা অন্যের জন্য সুযোগ, তাহলে আপনার কথার ভাব ভঙ্গি এবং আপনার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে। এতে করে আপনার লক্ষ্য অর্জন সহজ হবে। নাম্বার 6, এই বিজনেসের মূল পয়েন্ট হচ্ছে এই বিজনেসে কত পাওয়ারফুল এবং এখানে যে কি আছে অনেকে সেটা কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। তাই বিজনেস শুরু করার সময়টাকে হেলা খেলা ভাবে বিজনেসটাকে দেখে, এই জন্য তারা বিজনেসটা ভালোভাবে করতে পারে না। নাম্বার 7 পয়েন্ট হচ্ছে পৃথিবীতে সৎভাবে বেশি পরিমাণ উপার্জন করার সবচাইতে পাওয়ারফুল সোর্স অর ওয়ে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। একজন চাকরিজীবী সারা জীবন চাকরি করে সে একটা বাড়ি করলেও সে বাড়িতে থাকার সুযোগ পায় না। নেটওয়ার্ক মার্কেটিং দুনিয়ার সবচাইতে সম্মানজনক রিল্যাক্সেবল ওয়ে। একজন ব্যক্তি চাইলে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারে। আপনি ইনভাইট করার সময়, করার আগে এতটুকু ভাববেন যে এই লোকটার লাইফের লাইবিলিটি আপনি নিচ্ছেন। ও যদি আপনার সাথে আসে তার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি রিয়েলি থিঙ্কিং করেন তাহলে আপনি স্ট্রংনেসের সাথে তাকে ইনভাইট করবেন বা তাকে সুযোগ দেবেন। আমি ইনভাইটও বলি না, আমি মনে করি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ তাকে সুযোগ দেয়া। নাম্বার 8 পয়েন্ট হচ্ছে
যিনি যেই মানের পিপলস তাকে সেই মানের ইনকামের কথা বলে আমন্ত্রণ করুন, তাকে সুযোগ, যদিও বিষয়টা হচ্ছে সুযোগ, একজন ব্যক্তির বিশ্বাস করার ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে, নেটওয়ার্ক মার্কেটিং এ তো অবারিত ইনকামের ব্যবস্থা রয়েছে। এই জন্য কিন্তু মানুষ যখন খুব ইজিতে অনেক বড় কিছুর কথা শুনে, মানুষ সহজে বিশ্বাস করে না। এই জন্য যে কাজটা করতে হবে, আপনি যাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন, সুযোগ দেওয়ার চিন্তা করেছেন, আপনি দেখবেন যে সে কোন মানের পিপলস। সে যদি 10,000 টাকা ইনকাম করে, তাকে এতটুকুই বলুন যে আপনি একটা বিজনেসে যদি আসেন, এখানে আপনি যে পরিমাণ ইনকাম করেন সেই পরিমাণ অথবা তার চাইতে ভালো ইনকাম করার সুযোগ আছে। কিন্তু আপনি যদি বলেন যে আপনি 5 লাখ 10 লাখ পাবেন, সে কিন্তু প্রথমেই নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ তার উপকারটা করার জন্য আপনি চেষ্টা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তার উপকারটা আপনি করতে পারবেন না। যে অর্থাৎ যে যেই মানের, তাকে ওই মানের কথা বলে ইনভাইট করুন। যেমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, যার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, যার প্রচুর ধন সম্পদ রয়েছে, সে 2 লক্ষ টাকা ইনকামও করেছে, তাকে যদি আপনি 2 লাখ টাকার কথা বলেন, তার কাছে এটা মানে কি লাগবে না, খুব একটা কি বলে এটাকে আকর্ষণীয় মনে হবে না। আপনি তাকে উনার মতোই মানে ইনভাইট করেন, আপনি তাকে উনার মতো করে উপস্থাপন করেন। নাম্বার 9, আপনি যখন অফিসে কাউকে আমন্ত্রণ জানাবেন, নিজে অথবা আপলাইনকে দিয়ে প্ল্যান শো করার জন্য কখনো 2 জনকে একসাথে ইনভাইট করবেন না। কারণ সাইকোলজিক্যালি যে জিনিসটা প্রমাণিত, দেখা যাচ্ছে কি একজন লোক পজিটিভ হলে একজন লোক নেগেটিভ হয়। আপনি যদি 2 জনকে একসাথে ইনভাইট করে নিয়ে আসেন, তাহলে আপনি 2 জনকে ভালোভাবে সময় দিতে পারবেন না। আবার একজন লোক যদি পজিটিভ হয়, আবার কোনো কারণে অন্যজন যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ ব্যক্তিটা পজিটিভ ব্যক্তিকে নেগেটিভ করবে। এতে করে যাকে আপনি টার্গেট করেছিলেন, উনি সারা জীবন এই কোম্পানি থেকে একটা ভালো সুযোগ পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য যাকে টার্গেট করুন, 2 জনকে একসাথে ইনভাইট না করে আপনি 2 জনকে আলাদা আলাদাভাবে ইনভাইট করতে পারেন। এবার আরেকটি পয়েন্ট হচ্ছে 10 নম্বর পয়েন্ট, কিছু কিছু পার্সন বা পিপলস, তারা নিজেকে অনেক চালাক ভাবে, অথচ কষ্ট করতেছে পয়সায়, টাকায়। আপনি চিন্তা করছেন যে এই লোক অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত, অনেক জ্ঞান আছে, কিন্তু টাকা পয়সা ওর অনেক দরকার, লোকটা অনেক চালাক, বা অন্য কোম্পানিতে সে টপ র্যাঙ্কে আছে, তাকে আপনি কিভাবে আপনার কোম্পানির সুযোগটা দেবেন? সাইকোলজিক্যালি একটা বিষয়, সেটা হচ্ছে মানুষ সবসময় নিজেকে উপরে ভাবতে ভালোবাসে। যিনি খুব চালাক পিপলস, আপনি চাচ্ছেন উনি চালাকির কারণে ভালো কিছু সুযোগ পায় না, এক্ষেত্রে আপনি হালকা বোকার অভিনয় করবেন তার সাথে, যে ভাই বা আঙ্কেল, চাচা, আপনি তো অনেক জ্ঞান রাখেন, অনেক কিছু সম্পর্কে আপনার ধারণা আছে, আমি একটা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু বিষয়টা আমি ভালোভাবে বুঝি না। আপনার তো অনেক লোকের সাথে পরিচয় আছে, আপনি যদি আমার সাথে একটু যেতেন, আপনি যদি দেখতেন, তাহলে একটা ব্যবসার কথা আমি চিন্তা করতেছিলাম, আপনি আমার সাথে গেলে বিষয়টা একটু দেখলে ভালো হলে, আমাকে যদি ভালো পরামর্শ দিতেন, আমার একটু উপকার হয়। সেক্ষেত্রে আপনি কিছুই জানেন না, আপনি ওনাকে ইনভাইট করে নিয়ে আসলেন অফিসে, আসার পরে আপলাইন প্ল্যান শো করবে, উনি প্রশ্ন করবে, ওরা উত্তর দেবে, আপনি সেখানে একদম মানে কিছু জানেন না। এই হিসাবে সেখানে আপনি যদি বোকার অভিনয় করতে পারেন, তাহলে আপনাকে শেখানোর জন্য উনি মনোযোগ সহকারে প্ল্যানটা দেখবে, আর দেখতে গিয়ে ওনার কিন্তু প্ল্যান দেখা হয়ে যাবে। আর মনে মনে উনি এতটুকুও ভাববে যে উল্টা আপনাকে সুযোগ দেবে, যদি উনি জানে না আপনি ওনাকে সুযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট,
হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নাইমুর রহমান পাপ্পু, জানি না ওকে ঢাকাতে আছে না নোয়াখালীতে। শাহিন ওমর, শাহিন ভাই কঙ্গো থেকে আমাকে দেখছে, আমার কথা শুনছে কঙ্গো থেকে। শাহিন ভাই কেমন আছেন আপনি? আপনি ইনভাইট ট্রেনিং করুন, আপনার কঙ্গোতে কাজে লাগবে। আপনাদের জন্য আমি লাইভে আসছি মূলত। যুদ্ধের ময়দানে সৈন্যরা যুদ্ধে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যায়। টিচার স্কুলে প্রস্তুতি নিয়ে আসে, পরীক্ষার হলে ছাত্র প্রস্তুতি নিয়ে যায়, বিজনেসম্যান ব্যবসার প্রস্তুতি নেয়। সবাই কিন্তু ব্যবসা করার জন্য প্রস্তুতি নিয়ে নামে। আমি এমনি মনিরুল ইসলাম কায়ুম, অবৈধ এমএলএম প্রতিরোধ কমিটির সভাপতি কায়ুম ভাইকে দেখতে পাচ্ছি। কায়ুম ভাই বাংলাদেশে অবৈধ এমএলএম প্রতিরোধ করে সলিড এমএলএম প্রতিষ্ঠা করার আন্দোলনের একজন অগ্রণী সৈনিক। ফেসবুকের মাধ্যমে উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি যে মানের কোম্পানির কথা স্বপ্ন দেখেন এবং চিন্তা করেন, এক্সিলেন্ট ওয়ার্কস সেই মানের একটি কোম্পানি। দূর থেকে আপনি কি জানেন আমি জানি না, তবে আপনি ভালো কিছু কামনা করেন। আপনি আসেন, দেখেন, আশা করি আপনার ভালো লাগবে, এরপর আপনি মন্তব্য করেন। কাইমকে ধন্যবাদ লাইভে আসার জন্য। কাইম ভাইকে উদ্দেশ্য করে বলছি যে হিউজ পিপলস নেটওয়ার্ক মার্কেটিং এ ব্যর্থ হয়, পরে এরা গিয়ে বদনাম করে যে নেটওয়ার্ক মার্কেটিং একটা ফলস সিস্টেম, যে আমি তো 4 বছর কাজ করেছি, আমি তো 5 বছর কাজ করেছি, আমি তো 9 মাস 6 মাস বসের সাথে ছিলাম, আমি তো কিছুই পাই নাই। কিন্তু আপনি পাবেন কিভাবে? আপনার তো বিজনেসের প্রস্তুতি নাই। বিজনেসে নামার আগে, ইনভাইট করার আগে প্রয়োজনীয় টুলস আপনার কাছে থাকতে হবে। জয়নিং ফর্ম, মার্কেটিং প্ল্যান, খাতা কলম। আপনি মানসিকভাবে তো প্রস্তুত না। আপনি লুঙ্গি ফরক ইউনিভার্সিটিতে যান, আপনি কি লুঙ্গি ফরক ইউনিভার্সিটিতে পড়েন? আপনি কি জিন্সের প্যান্ট পরে কওমি মাদ্রাসা পড়েন? আপনি যেখানে যাবেন সেখানকার প্রস্তুতি আপনাকে থাকতে হবে। বিজনেস করার জন্য আপনাকে বিজনেসের প্রস্তুতি নিতে হবে। আপনি যুদ্ধ করতে যাবেন, আপনাকে ঢাল তলোয়ার, যখন ছিল তখন তারা ঢাল তলোয়ার নিয়ে যেত, উষ্ট ঘোড়া নিয়ে যেত, এখন কামান বন্দুক নিয়ে যায়। আপনি যদি লুঙ্গি পরে হাতের মধ্যে মাটির চাক নিয়ে ঢেলা নিয়ে যদি বলেন যে ইয়া আল্লাহ বিসমিল্লাহকে মেরে দিলাম, শত্রু নিপাত যাবে। আপনাকে পাগল ছাড়া কেউ ভালো বলবে না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজনেস। এই বিজনেসটা যদি আপনাকে করতে হয়, আপনাকে এই বিজনেসের প্রস্তুতি আগে নিতে হবে। একজন ছেলে ডাক্তার হওয়ার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে, মেট্রিক পাস করে, এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, তারপর গিয়ে মেডিকেলে ভর্তি হয়। আপনি কিভাবে ভাবলেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার পর থেকে ইনকাম শুরু হবে? আপনাকে অল কাইন্ড অফ প্রস্তুতি, মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনাকে একটা ভালো মানের পোশাক আশাক করতে হবে। ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি পরে আপনি যদি আরেকজনকে উপস্থাপন করেন, আপনি আরেকজনকে বলেন এটা একটা পৃথিবীর সবচেয়ে ভালো কোম্পানি, ও তো প্রথমে আপনাকে দেখবে। আপনাকে দেখেই তো মনে হয় না যে আপনি ভালো কিছু করেন, তা আসবে কিভাবে? এজন্য আগে সকল ধরনের প্রস্তুতি নিয়ে আপনাকে কি করতে হবে? বিজনেসে নামতে হবে। এই প্রস্তুতির মধ্যে আপনি 10 জনকে আমন্ত্রণ করলেন, 10 জন আসবে না, এই চিন্তাধারাও একটা প্রস্তুতি। আপনি যতজনকে ভালো সুযোগ দিবেন সবাই ভালো সুযোগ নেবে না, এটাও একটা প্রস্তুতি। সবাই জানি মিথ্যা বলা মহাপাপ, তারপরেও আমরা মিথ্যা বলি। মসজিদে আজান দিলে মসজিদে যেতে হয়, সবাই জানি, তারপরে সবাই যায় না। ইমাম সাহেব কিন্তু কারোর জন্য অপেক্ষা করা ছাড়াই নামাজের সময় কিন্তু সে নামাজ পড়ানো শুরু করে। তা আপনি যখন কাউকে ইনভাইট করবেন নেটওয়ার্ক মার্কেটিং এ, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ডাকলে লোকজন আসবে না। আপনি ডাকবেন আর দলে দলে চলে আসবে, আসি জয়েন করবে, আপনি লাখ লাখ টাকা কামাবেন,
এত সহজ যদি হতো তাহলে মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকার বিজনেস করতো না, সবাই মিলে নেটওয়ার্ক মার্কেটিং করতো। আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, সবাই আসবে না, 10-এর মধ্যে 1ও আসতে পারে। এখন আসেন, কেন আসে না? না আসার অনেকগুলো কারণ আছে। না আসার প্রধানতম কারণ আপনার পারফরম্যান্স, আপনার আচরণ, আপনার কথাবার্তার মধ্যে প্রফেশনালিজম নাই। আপনাকে 3 মাস আগে যে ড্রেসে দেখেছে, আপনি ভালো বিজনেস করেন, 3 মাস পরে একই ড্রেসে। সিভিল অবস্থায় পুলিশ অনেক সময় আসামি ধরতে গেলে পুলিশও পিটা খায়, কারণ তার প্রস্তুতি ছিল না। আমি কি আপনাদেরকে বুঝতে পেরেছি? সকল প্রস্তুতি নিয়ে বিজনেসে নামবেন, 10,000 টাকা বাজেট করবেন, জামা কাপড়, শার্ট প্যান্ট, যা যা লাগে সবকিছু। আপনাকে দেখলে মনে হতে হবে বিজনেসম্যান, তারপর আপনার ডাকে মানুষ সাড়া দেবে। নাহলে পৃথিবীর সবচেয়ে দামি রসগোল্লা নিয়ে যদি আপনি ঘরে বসে থাকেন, কেউ যদি না জানে আপনার কাছে ভালো কিছু আছে, কেউ কখনো আপনার সাথে একমত হবে না এবং আপনার কাছ থেকে জিনিস নেবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে, যাকে আপনি ইনভাইট করবেন আগে তাকে নিয়ে ভাবতে হবে এই বিজনেস যে তার প্রয়োজনীয়, এটা আগে আপনাকে বুঝতে হবে। অনেক ট্রেনার বলে যে তার দুর্বলতা কিসের? আমি তার উপকার করতেছি। আমি তার কি করতেছি? আমি তার উপকার করতেছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায়, নিজ ধান্দায়, নিজের মেকানিজমে যদি তারা লসও করে, তারপরও বলে যে আমি আমার জন্য লস দিচ্ছি, সমস্যা নেই। আপনি যাকে এই বিজনেসে আমন্ত্রণ জানাবেন, ধরেন সে জব হোল্ডার, সে চাকরি করে, তার যে এক্সট্রা ইনকামের প্রয়োজনীয়তা আছে, এটা তো তার মুখ থেকে আপনাকে বের করতে হবে। তাকে নিয়ে ভাবুন, আপনি কেন মানে তাকে নিয়ে আসবেন? নিশ্চয় তার উচ্চাকাঙ্ক্ষা আছে। তাহলে আপনি তার সাথে কথা বলুন, তার মুখ থেকে বেরোক তার এক্সট্রা কিছু ইনকামের প্রয়োজন আছে। সে আপনাকে বলুক যে আমাকে ভালো একটা ইনকামের খবর দেন, অথবা পলিসি করে, টেকনিক করে আপনি অগ্রিম তাকে বলে রাখতে পারেন, ভাই আমি আমার বর্তমান আয়ে সন্তুষ্ট নয়, আমি চাচ্ছি যে আমার এই আয়ের পাশাপাশি এক্সট্রা আরো একটা ইনকাম ওয়ে অথবা সোর্স খুঁজতে, তোমার যদি পরিচিত কোনো ইনকামের ওয়ে থাকে তাহলে তুমি আমাকে জানিও। আপনি 4-5 দিন পরে বলেন, ভাই তুমি কি কোনো খবর পেয়েছো? এবার আপনি তাকে বলবেন যে আমি একটা এক্সট্রা ইনকামের অপরচুনিটির খবর পেয়েছি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো, আমার কাছে ভালো লেগেছে। সে চলে আসবে আপনার সাথে। 14 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যদি জীবনে বড় হতে চান, সম্পূর্ণ নিজ দায়িত্বে বড় হতে হবে। অন্যের ঘাড়ের উপর উঠে আপলাইনের পলিসি মেকানিজম নিতে পারবেন, কিন্তু 100% আপলাইনের সহযোগিতায় আপনি এই বিজনেসে সাকসেস হবেন না। মনে রাখবেন, অন্যের ঘাড়ের উপর উঠে পুকুর পার হওয়া যায়, নদী পার হওয়া যায় না। আরেকজনকে দিয়ে 2টো গেস্ট আপনি পেতে পারেন, 1-2টা ম্যাচিং করতে পারেন, কিন্তু টপ অফ প্রমোশন, কোম্পানির সর্বোচ্চ স্তরে, যে কোম্পানির সর্বোচ্চ ইনকাম যত টাকা আছে, তত টাকা আপনি আরেকজনের ঘাড়ের উপর ভর করে কোনোদিন আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য আপনাকেই দক্ষতা এবং যোগ্যতা অর্জন করতে হবে। 15 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদেরকে আপনি আপনার এই বিজনেসে সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, যাদের জন্য আপনি পজিটিভ চিন্তা করেছেন, তাদের নামের তালিকা আপনার ডায়েরিতে তুলে রাখুন। ওদের নাম, ওদের মোবাইল নাম্বার,
কোন এলাকায় থাকে, কোন পেশায়, এবং তার কেন সে এই অপরচুনিটি রিসিভ করবে সেটাও আপনি সেখানে নোট করে রাখেন। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি এম আরিফ হাসান, মনে হয় আমার অত্যন্ত প্রিয় ভাজন, প্রিয় ভাজন বলা যাবে না, শ্রদ্ধা ভাজন বলতে হবে। শ্রদ্ধার মানুষ, প্রাণের মানুষ, সদা হাস্যোজ্জ্বল, মিষ্টির কারখানার অধিকারী, না মিষ্টি মুখের অধিকারী আরিফ ভাই। ধন্যবাদ আরিফ ভাই আমাকে দেখার জন্য, আপনাদের উপকার করছি। যাদেরকে আপনি অপরচুনিটি দেবেন, সুযোগ দেবেন, যাদের জীবন পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনি করেছেন, তাদের নামের তালিকা আপনার ডায়েরিতে আগেই লিখে রাখুন। লিখার সময় ভাববেন, আমি যেমন ধনী হব এই লোকটাকে আমি ধনী করব। থিঙ্ক অল টাইম পজিটিভ। 16 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে একজনকে আমন্ত্রণ জানাবেন, সুযোগ নেবেন বা সুযোগ দেবেন, এই যে বিষয়টা তার কাছে আপনি উপস্থাপন করবেন, আমন্ত্রণের বিষয়টি, অপরচুনিটির বিষয়টি উপস্থাপন করার যে সময়টা, সেটার কিন্তু একটা টাইমিং পিরিয়ড রয়েছে। সেটা হচ্ছে সর্বোচ্চ 3 মিনিট। না, আমরা একটা ভুল করি কি জানেন? আমরা আমন্ত্রণ করতে গিয়ে, যেমন একজনকে আপনি আমন্ত্রণ করছেন, ভাই আমার বোনের বিয়ে, তুমি আসো, আসতেই হবে, তোমাকে দায়িত্ব পালন করতে হবে, এটা বলতে 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 আপনি কি খাওয়াবেন? বিরিয়ানি খাওয়াবেন, রেজালা খাওয়াবেন, খাসির মাংস খাওয়াবো তোমাকে, তোমাকে টিক্কা দেব, কাবাব দেব, বোরহানি দেব, পান্টা দেব, স্প্রাইট দেব। আপনি যখন এত কিছু দেওয়ার কথা বলবেন, তখন সে কিন্তু মাইন্ড করবে। সে বলবে, আমি কি জীবনে এগুলো খাই নাই? আপনি তাকে দাওয়াত দেবেন, আর সবাই জানে যে দাওয়াত দিলে দাওয়াতে কি খাওয়ানো হতে পারে। তো আপনি তোকে ইনভাইট করছেন, বিয়ের দাওয়াতের মতো দাওয়াত দিচ্ছেন, কি আছে কি খাওয়াবে এটা বলার তো বেশি বলতে গেলে প্রবলেম, আপনি গুলিয়ে ফেলবেন। এজন্য আপনি 3 মিনিটের মধ্যে, যেমন যে আমি তো একটা ভালো বিজনেসের সুখবর পেয়েছি, আমি চিন্তা করেছি তোমার এই বিজনেসটা প্রয়োজন, যেহেতু তুমি বলেছিলে তোমার পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কিছু দরকার, চাকরির পাশাপাশি বাড়তি আয়ের দরকার, বিজনেসের পাশাপাশি আরো একটা এক্সট্রা ইনকাম দরকার, কিন্তু তোমার কাভার হচ্ছে না। আমি একটা সুযোগ পেয়েছি, তুমি চাইলে এত তারিখে আমরা এতটা সময় সেখানে যাব। এটা বলে, এই মুহূর্তে আমার হাতে সময় নেই, আমার অন্য একটা প্রোগ্রাম আছে, এটা বলেই চলে আসতে হবে, নাহলে আপনাকে বসে সব প্ল্যান সেখানে দেখাতে হবে। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ, আমার একজন অনারেবল পার্সন। আমি মেসেজে অনেকবার ওনাকে হাই দিয়েছিলাম, মনে হয় খেয়াল করেনি। উনি লিখেছেন, ভাই আপনি কোন কোম্পানির প্রতিনিধিত্ব করছেন? অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করতেছি না। এই মুহূর্তে আমি একজন নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষুদ্র নগণ্য নেটওয়ার্কার হিসেবে নেটওয়ার্ক মার্কেটিং এর রিয়েল বিউটিটা এই দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আমি ফেসবুকে এসেছি। আমি কোনো না কোনো একটা কোম্পানিতে পারফরমেন্স করছি, তবে এই মুহূর্তে আমি কোনো কোম্পানির নাম বলবো না। আমি মেসেঞ্জারে আপনার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর লোক। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সালাউদ্দিন ভাই না সালাউদ্দিন স্যার, অনেক অনারেবল পার্সন, যত সম্ভব লায়ন ক্লাবের মেম্বার, কোনো একটা ফ্রেশ ক্লাবের কোনো একটা দায়িত্বে আছেন উত্তরা, যত সম্ভব মনে করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন একজন পিপলস। আপনাকে খুব লাইক করি, ওনার প্রোফাইল আমি মাঝে মধ্যে দেখি। অনেক বয়স্ক মানুষ, কেন অনেক বয়স্ক হলেও অনেক বুদ্ধিমান মানুষ, অনেক মনে অনেক রং, অনেক কমেন্ট করেন ফেসবুকে, অনেক ছবি দেয় ওনার। ধন্যবাদ সালাউদ্দিন স্যার আপনাকে আমার সাথে কন্টিনিউ করার জন্য। আমি মাঝে মধ্যে লাইভে আসবো বিভিন্ন বিষয় নিয়ে,
যে কোনো কোম্পানির পিপলসরা দেখতে পারে, সবার জন্য এই আলোচনাটা। আমি চাই বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জয় হোক। 17 নম্বর পয়েন্ট হচ্ছে ইনভাইট কাউকে সুযোগ দানের পূর্বে, তার সাথে কথা বলার পূর্বে, কমিউনিকেশনের পূর্বে অ্যাকচুয়ালি তার হৃদয় থেকে শুভাকাঙ্ক্ষী হোক। আমাদের একটা প্রবলেম আছে, আমরা মনে করি যে লোকটাকে আমি নিয়ে আসছি, এই লোকটা আসলে আমার লেভেল হবে, সাইকেল হবে, মেসেজ হবে, ইনকাম হবে। আসলে আমাদের ভাবনার মধ্যেই প্রবলেম। আমরাই ভাবছি তাকে আমরা সুযোগ দিচ্ছি, আমি সুযোগ নিচ্ছি। অ্যাকচুয়ালি বিষয় কিন্তু তা না। তাকে নিয়ে ভাবুন, কেন তাকে আপনি আনছেন? নিশ্চয় সে কোনো না কোনো জায়গায় কষ্ট করছে, হয়তো চাকরি করে ধরা খেয়েছে, চাকরি চলে গেছে, হয়তো বা বিজনেস করে লস করেছে, হয়তো বা ভালো ইনকাম করতে পারছে না। আপনি তার শুভাকাঙ্ক্ষী হন, হৃদয় থেকে, মন থেকে, অন্তর থেকে তাকে ইনভাইট করার পূর্বে, সুযোগ দানের আলোচনা করার পূর্বে তাকে আগে ভালোবাসুন। আর আপনি মনে মনে পজিটিভ থিঙ্কিং করুন, আপনার সুযোগ গ্রহণ করে এই ভদ্রলোক একদিন তার ভাগ্য পরিবর্তন করবে। তাই কাউকে সুযোগ দানের পূর্বেই তাকে হৃদয় থেকে ভালোবাসুন। এটা হচ্ছে আমার ফ্রম হার্টসে আমার বক্তব্য। 18 নম্বর পয়েন্ট, আমরা অনেকে মনে করি যে এখন আমি ইনভাইট করব না, আগে আমার অফলাইন আমাকে ম্যাচিং করে দেখ, লেভেল করে দেখ, আমাকে আগে একটা দুটো স্পন্সর করে দেখ, আমি ব্যবসা বড় হলে ইনভাইট করব। আপনি ইনভাইট না করলে ব্যবসা বড় হবে কিভাবে? ব্যাপারটা এরকম আর কি। আগে আমার বাচ্চা হোক, আমার বাচ্চা হইলে আমি বিয়ে করব। তো আপনি বিয়ে না করলে বাচ্চা কেমনে হবে? বিয়ে না করে যদি আপনার বাচ্চা হয়, তো বাপ ডাকবে না। আর মানুষ যদি জানে যে বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে, তো সমস্যা। তাই বিয়ে ছাড়া যেমন বাচ্চা হয় না, ইনভাইট করা ছাড়া টিম কখনো হয় না। আর অন্যের ভরসায় টিম করলে এই টিম আপনাকে অনার করবে না, মানবে না। আমি দীর্ঘ 2001 সাল থেকে 17 বছর নেটওয়ার্ক মার্কেটিং লাইনে, এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি দেখেছি অন্যের উপর ভরসা করে কখনো বেশি দূরে এগোনো যায় না। কবি ফররুক আহমেদের একটা পংক্তি কবিতার আমার খুব মনে পড়ে, তোরা চাসনি কিছু পরের কাছে, খোদার মদত ছাড়া, পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ফারহান ফারুক, থ্যাংক ইউ। ফারহান ফারুককে দেখতে পাচ্ছি। ইলিয়াস রানা ওয়াসিম, ইলিয়াস রানা ভাইকে আমি এখনো চিনি না। ওকে, যার যত বেশি ইনভাইট করবেন, যত বেশি মানুষকে সুযোগ দেবেন, তত আপনার ব্যবসার পরিধি তত বড় হবে। যে দোকানে কাস্টমার যত বেশি, তার বিজনেস কিন্তু তত বেশি। যার বন্ধু যত বেশি, তার কিন্তু সহযোগিতা তত বেশি, নেটওয়ার্ক তত বেশি। আপনি আপনার জন্য ইনভাইট করার প্রয়োজন নেই। আপনি যখন কন্টিনিউ ইনভাইট করবেন, ইনভাইট করতে করতে, কারণ আপনি তো এক্সপার্ট। যারা নিউ পিপলস, ওরা না যত ইনভাইট করতে পারে, আপনি যেহেতু লিডার হিসেবে, অ্যাজ এ এক্সপার্ট হিসেবে, আপনি কিন্তু আরো বেশি ইনভাইট করতে পারবেন। আপনি যদি বেশি বেশি ইনভাইট করতে পারেন, তাহলে যারা নতুন তাদেরকে আপনি হেল্প করতে পারবেন, তাদের ম্যাচিং আপনি সহযোগিতা করতে পারেন। এতে তাদের মধ্যে স্পিরিট আসবে, এতে করে আপনার প্রতি তাদের আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা অনেক কিছু বাড়বে। সালাউদ্দিন ভাই লিখেছে, বিষয়টি আমার এক সময় নাম ছিল ব্যবসায়িক পূর্ব পরিকল্পনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই, স্যালুট আপনাকে। এটাই রাইট, ব্যবসায়িক পূর্ব পরিকল্পনা। থ্যাংক ইউ। এবার কিছু সিক্রেট, ভেরি সিক্রেট, এবার কিছু সিক্রেট বলবো, যেই কারণে মেনি কাইন্ড অফ পিপলস, অভারিত সুযোগ, সম্মান, হিউজ পরিমাণ অর্থ উপার্জনের সুযোগ থাকার পরেও মেনি কাইন্ড অফ পিপলস এই সেক্টরে ফলস করে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ইগো। নোয়াখালীর ভাষায় হচ্ছে আয় কি কম নি, আয় কম জানিনি। ইগো, ইভিল গোয়িং অন। যার ইগো প্রবলেম, তার মধ্যে শয়তান আছে। মুই কি হনুরে, আমি কি কম নাকি? আপনি যাকে আমন্ত্রণ জানাবেন, এটাকে কখনো ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না। যে কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করতেই পারে।
দেশের প্রধানমন্ত্রীরা, এমপিরা, মন্ত্রীরা যখন নির্বাচনের আগে দেশবাসীর কাছে ভোটের জন্য যায়, মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তারা কিন্তু নেগেটিভ হয় না। তারা বাড়িতে গিয়ে বলে না, কত বড় সাহস, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল, নির্বাচন করব না। নির্বাচন না করলে এমপি হবে কিভাবে? যে সে জানে সত্য তার দলের লোক না। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, ডেকোরেশন করে, দোকানদার যখন দোকানে বসে কাস্টমারকে ডাকে, ভাইয়া আসেন, আপু আসেন, আমরা কি সবাই যাই? অবশ্যই আমরা সবাই যাই না। দোকানদার কি নেগেটিভ হয়? সে কখনো এটাকে পার্সোনালি নেয় না। সে জানে 10 জনকে ডাকলে 2 জন আসবে। আপনি আপনার জীবনে অনেক পণ্য ক্রয় করেছেন যেটা ক্রয় করার কোনো ইচ্ছাই আপনার ছিল না। দোকানদার দেখেছে, ভাই আসেন, নেওয়ার দরকার নাই, দেখেন। আপনি গেলেন, নাড়তে চাটতে ঘুরতে ঘুরতে পাট করে একটা জিনিস চোখে লাগলো, নিয়ে নিলেন। তো এরকম করে ডাকেন। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি প্রফেসর, আমি ডাক্তার, মানুষ লাইন ধরে আমার সাথে বসে থাকে, আমি তাকে ডাকলাম, সে আসে নাই। সে আসবে না, সে পারফেক্ট আপনাকে মনে করে না। আপনি যে এখানে ভালো কিছু করতে পারবেন সে মনে করে না। আপনার ইনভিটেশনে, আপনার প্রস্তুতিতে আপনি পারফেক্ট তার কাছে মনে হয় নাই। আপনার ইনভিটেশনে গলতি আছে, আপনার প্রস্তুতিতে প্রবলেম আছে। আপনাকে আজকে দেখে ওই কোম্পানিতে, কালকে দেখে ওই কোম্পানিতে, সকালবেলা ওই কোম্পানিতে, বিকেলবেলা ওই কোম্পানিতে, আপনি ইনভাইটে আসবে কেন? প্রত্যাখ্যান করবে, আর করতেই পারে। আমাকে তো 1 কোটি টাকা বেতন দিল, আমি পুলিশে চাকরি করব না, এটা আমার ইচ্ছা নাই। আমি গোলাটি করব না, আমার ইচ্ছা নাই। প্রত্যেক মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার একটা বিষয় আছে। আপনি ডাকলেই আসবে না, সে তার ইচ্ছা নাও থাকতে পারে, সে নেটওয়ার্কিংকে পছন্দ নাও করতে পারে। আপনি তো সব পেশাকে পছন্দ করেন না, তাহলে তো আপনি সব পেশায় করতেন। তাহলে আপনি যাকে নেটওয়ার্ক মার্কেটিং ডাকবেন সে পছন্দ করবে কেন? নাও করতে পারে। ভালো লাগার বিষয়টি আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারলেই তো সে আপনার সাথে আসবে। এটাতে তো আপনার সাথে অন্যের সাথে পার্থক্য। প্রশিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির মধ্যে ডিফারেন্স তো এখানে। আল্লাহ পাক কোরআনে বলছে, কোরআনে ফাঁকে বলছে, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আরেকটা বিষয়, যেমন অনেকে বলে, স্যার আমি কত ভালো মনে করে একজনকে আমন্ত্রণ করতে গিয়েছিলাম, সে আমাকে কি বললো, এটা মেনে নিতে পারতেছি না। আমাকে কথা বললো, বলতেই পারে। সে যাই বলুক, এটাকে আপনি ব্যক্তিগতভাবে নেয়ার কোনো কারণ নেই। সে কি ভাবছে এটা আপনার দেখার বিষয় না। আপনি কি ভাবছেন সেটাই আপনার দেখার বিষয়। একজন প্রেমিক যেমন একটা প্রেমিকার জন্য দেওয়ানা হয়, সে কি ভাবে তার মা কি ভাবে, তার বাবা কিভাবে, তার ভাই কিভাবে, তার বোন কিভাবে, তার সমাজ কিভাবে, তার রাষ্ট্র কিভাবে? কিছুই ভাবে না। সে শুধু তাকে নিয়ে ভাবে। এবং সে কি বলে, তোরা যে যাই বলিস ভাই, আমার ওইটাই চাই। তো আপনিও এতটুকু বলেন যে ভাই তোরা যে যাই বলিস ভাই, আমার সফল হওয়ার চাই। লোকে কি ভাবে এটা নিয়ে যদি আপনি ভাবেন, আপনি জীবনে সফল হতে পারবেন। একটা মন্ত্র বলি, এটা একটা রোগ। অন্য কি ভাবতেছে, অন্য কি বলতেছে, এটা যদি আপনি ভাবেন এটা আপনার একটা রোগ। সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। আপনিও তো লোক, আপনি কি ভাবেন সেটা হচ্ছে বিষয়।
সালাউদ্দিন স্যার লিখেছে, আমি এখনো মূল পেশায় জড়িত আছি। তো ওকে ফাইন, মূল পেশায় জড়িত থেকে নেটওয়ার্ক মার্কেটিং করেন। আবার লিখছে, আপনার শুরু কি নিউ এ নাকি ডেস্টিনি দিয়ে? সালাউদ্দিন ভাই, আজকে কিন্তু কোনো কোম্পানির কথা বলবো না। আমি এখন কোম্পানির প্রতিনিধি না, আমি আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো। আমি এখন টোটাল বাংলাদেশে যারা নেটওয়ার্কিং কে পেশা হিসেবে নিতে চায় তাদের জন্য, আমি এখন তাদের প্রতিনিধি। আরেকটা পয়েন্ট হচ্ছে, ইনভাইটের কিছু টেকনিক আছে, কিছু পলিসি আছে। হ্যাঁ, আমরা একটু পলিসিগুলো নিয়ে কথা বলি। কাকে কি বলে আপনি ইনভাইট করবেন? যেমন আমরা যাদেরকে সুযোগ দেব তাদের মধ্যে স্টুডেন্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পেশাজীবী, বিভিন্ন ধরনের লোক রয়েছে। আপনি এক একজনকে এক একটা ওয়েতেই, আপনারও তো অনেক কিছু ভালো লাগে, আবার অনেক কিছু ভালো লাগে না, তাই না? ধরেন আপনাকে দুই বন্ধু ইনভাইট করেছে, দুইজনেরই বোনের বিয়ে, আপনি কোথায় যাবেন? ইনভাইটেশনে যেখানে আপনার কাছে ভালো লেগেছে। একজন বলছে, দোস্ত আমার বোনের বিয়ে, তুই যাবি কিন্তু, না গেলে মাইন্ড করবো। আরেকজন বলছে, দোস্ত আমার বোনের বিয়ে না, তোর বোনের বিয়ে, সব দায় দায়িত্ব তোর, তোকে সবকিছু করতে হবে, তুই ছাড়া আমার বিকল্প কেউ নাই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, স্টার্ট টু এন্ড তোকে দেখতে হবে। কোথায় যাবেন আপনি? আপনি ওখানে যাবেন যেখানে বলেছে স্টার্ট টু এন্ড তোমাকে যেতে হবে, দায়িত্ব দিয়ে দিয়েছে। উইকনেস, আপনি আটকে গেলেন, তুই না গেলে প্রোগ্রামই হবে না, তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না, যেতেই হবে, ওখানে যাবে না। ইয়েস ইয়েস ইয়েস। একজন স্টুডেন্ট, তার সাইকোলজি একরকম, একজন চাকরিজীবী তার সাইকোলজি একরকম, একজন পেশাজীবী তার সাইকোলজি একরকম। স্টুডেন্ট কিভাবে কোটিপতি হবে? অসম্ভব। 50,000 টাকা মাসে ইনকাম করবে? নো। 5 কোটি টাকা ইনকাম করবে? নো। স্টুডেন্ট ফার্স্ট টাইম ভাবে তার পড়াশোনা, পরীক্ষা পাস করতে হবে। সেকেন্ড টাইম ভাবে পড়াশোনার পাশাপাশি যদি পার্ট টাইম কিছু করা যেত তাহলে পড়ার খরচটা চলতো, বাড়িতেও টাকা দেওয়া যেত। তাকে ওই সাইকোলজির কথা বলবেন, তার মনের চাহিদাটা। ওর সাথে আগে সম্পর্ক করবেন, কথা বলবেন, পরিচিত হবেন, তার এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে কিনা জানার চেষ্টা করবেন। যদি এক্সট্রা ইনকামের প্রয়োজন থাকে, পার্ট টাইম, সে যদি বলে যে আমার পার্ট টাইমের প্রয়োজন, তাহলে আপনি বলতে পারেন যে আমার কাছে একটা অপরচুনিটি আছে পার্ট টাইমের, তুই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম সময় দিস, সেটা করতে পারো। তোমার এক্সট্রা এমন একটা ইনকাম হবে, তোমার পড়াশোনার খরচ তুমি একাই চালাতে পারবে, চাইলে বাড়িতেও একটা এক্সট্রা কিছু টাকা দিতে পারবে। ভেরি সিম্পল। চাকরিজীবী, তাদেরকে আপনি কিভাবে অপরচুনিটি দেবেন এবং নিয়ে আসবেন? ভাই, মারা গেলে কবরে যাবেন সবাই জানে, ভালো কাজ করলে বেহেশত, খারাপ কাজ করলে দুজক, সবাই জানে। তারপরও এই কথাগুলো বলানোর জন্য ওয়াজ মাহফিলের প্রয়োজন হয়, আলেমদেরকে দাওয়াত দিতে হয়, এলাকাবাসীকে নির্দিষ্ট কিছু লোক দায়িত্ব নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করে, হুজুরকে টাকা দিয়া প্রোগ্রামের আয়োজন করায়। এই পুরো ওয়াজ শোনার পরে এক একটা ওয়াজে কিছুটা লোক পজিটিভ হয়। তাই আপনাকে আরেকজনকে সাকসেস করতে চাইলে, ওকে ভালোবাসলে নিজ দায়িত্বে আপনাকে এগিয়ে আসতে হবে। কাউকে যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সুযোগ দেন, এটাই হবে আপনার জন্য, তার জন্য, আপনার পক্ষ থেকে জীবনের সবচাইতে বড় পুরস্কার। আপনি যদি কাউকে রিয়েলি ভালোবাসেন, নেটওয়ার্ক মার্কেটিং এ নিয়ে আসেন। নেটওয়ার্ক মার্কেটিং মানে এটা নয় আটকে দিলাম। চাকরিজীবীকে বলবেন, তার সাথে সম্পৃক্ত হবেন, কথা বলবেন, ভাব বিনিময় করবেন, কথাবার্তার এক পর্যায়ে তার থেকে জানার চেষ্টা করবেন সে যে চাকরি করে যা এটা করে সেটা থেকে সে স্যাটিসফাইড। সেই বলবে সে স্যাটিসফাইড না, তখন আপনি বলবেন যে আমার কাছে একটা এক্সট্রা অপরচুনিটি আছে, তুমি চাইলে চাকরির পাশাপাশি অবসর টাইমে সপ্তাহে 2-1 ঘন্টা সময় দিয়ে এক্সট্রা একটা বাড়তি ইনকাম সেখান থেকে করতে পারো। সময় থাকলে আমরা দেখে আসবো কি
বাড়তি আটে তুমি করবে, এটা বলে আপনি তাকে অফিসে নিয়ে আসবেন। আর নিজে পারলে তো প্ল্যান করবেন। বেকার বেকার তো বেকার ভাই, ওর তো কাজের অভাব নাই, ওর অনেক আকার। তাকে সরাসরি বলবেন তুমি তো বেকার করছো, আমার কাছে একটি কর্মসংস্থান আছে, তুমি চাইলে তোমার ক্যারিয়ার এখানে করতে পারো, তুমি চাইলে তোমার ক্যারিয়ার করার সুযোগ আমার কাছে আছে। ওকে ডাইরেক্ট অফার করবেন। অবসরপ্রাপ্ত লোক যারা চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছে, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ সবকিছু আছে, তাকে কি বলবেন? তার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আমার প্রাণপ্রিয় সালাউদ্দিন স্যার লিখেছেন আলোচনা গঠনমূলক হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। খাজা মাহমুদ রেজা, মনে হয় গাজীপুরের দরবার শরীফের পীর সাহেব, আমি ওনার সাথে হাই হ্যালো হয় মেসেঞ্জারে, থ্যাংক ইউ ভাই। অবসরপ্রাপ্ত লোক কি চায়? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কি চায়? অবসরপ্রাপ্ত লোক চায় সময় কাটানো। সময়, ওদের সময় কাটে না। ওদেরকে বলবেন আঙ্কেল বা দাদা। কামাল ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার তো সময় কাটে না, কিভাবে কি করছেন? যে আমার কাছে একটা এক্সট্রা অপরচুনিটি আছে, যদি আমার সাথে আসেন সময় কেটে যাবে। কখন যে সময় কাটবে আপনি বুঝতেও পারবেন না। এক্সট্রা টাকা পয়সা ওখানে দিতে হবে না, আপনার হাত খরচের পয়সাও সেখান থেকে আসবে। মনের মতো করে খরচ করতে পারবেন। চলেন আমার সাথে। শেষ। অবসরপ্রাপ্ত লোক, আমাদের সমাজে অবসরপ্রাপ্ত কিছু লোক আছে আড্ডাবাজ, গাল গল্প করে, মজা করে, বয়স হলেও তাদেরকে বলেন আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা আছে, সে তো ওইটাই খোঁজে, তাই না? এরপরে কিছু পিপলস আছে, এই সমস্ত পিপলস গুলোকে নেটওয়ার্ক মার্কেটিং এ না নিয়ে আসাই ভালো। 5টা পয়েন্টের পিপলস, এরা খুব একটা ভালো করতে পারে না। যেহেতু মেনি কাইন্ড অফ পিপলস লাইভ প্রোগ্রাম দেখছে, আমি এদের কথা বললাম না। 5এর মধ্যে শুধু একটাই বলবো, 5টাই পি। একটা হচ্ছে প্রস্টিটিউট, পতিতা, ওকে আনা যাবে না। আরো 4টা পি আছে, এটা পার্সোনালি মেসেঞ্জারে বলবো, লাইভে বলবো না। অনেকে কি বলে জানেন, যে আমি ভালো পজিশনে গেলে ইনভাইট করবো। তা আপনি ইনভাইট না করলে ভালো পজিশনে কেমনে যাবেন? ইনভাইট করেই আপনাকে ভালো পজিশনে যেতে হবে। অনেকে বলে যে স্যার আমি তো অনেককে ইনভাইট করি, আমার ইনভাইটের রেজাল্ট কম। আমি বলি কি বলেন ভাই, আমি তো যার সাথে কথা বলি সেই জয়েন করে, ডেকে এনে টাকা দেবেন, গাড়ি বাড়ি ধন সম্পদ দেবেন, লাখ লাখ টাকা ইনকাম হবে, অথচ লোক আসে না। ভাই একটা ফকির যদি রাস্তা দাঁড়িয়ে বলেন গাড়ি নেবেন ভাই, গাড়ি বাড়ি নেবেন ভাই, বাড়ি, গাড়ি বাড়ি ধন সম্পদ যারা নিতে চান সবাই আমার সাথে যোগাযোগ করুন, আপনি যাবেন? নিজের গাড়ি নেই, নিজের বাড়ি নেই, নিজে ভিক্ষা করে খায়, আবার আরেকজনকে দেবে। সর্বপ্রথম আপনাকে দেখে আকর্ষণীয় মনে হতে হবে, আকর্ষণীয় চরিত্রের অধিকারী হতে হবে আপনাকে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে যদি লিজেন্ড হতে হয়, আপনার নেটওয়ার্কিং চরিত্রটা আকর্ষণীয় হতে হবে। এরপরও সবসময় কিন্তু মানুষের মন সবসময় ভালো থাকে না। সাইকোলজিক্যালি অনেক সময় মন ফুরফুরে থাকে, মেজাজ ভালো থাকে, অনেক সময় মেজাজ খারাপ থাকে। তো কিছু কিছু টাইম আছে যে সময় আপনি ইনভাইট করাটাই ঠিক না। যেমন খাওয়ার সময়, ঠিক রাতের বেলা খাওয়ার সময় 10টা আপনি গেছেন ইনভাইট করতে, মাথা ঠিক আছে, সারাদিন পরিশ্রম করে আসছে, এটা লোক ব্যস্ততার সময়, ঘুমানোর সময়, অসুস্থ, কোনো কারণে মন খারাপ। আরে ভাই একটা লোকের যখন মন খারাপ থাকে তখন আপনি যদি বলেন তোরা 1 লাখ টাকা দিলাম, ধুর তোর 1 লাখ টাকার গুল্লি মারি, টাকার দরকার না, আমার মন মানসিকতা খারাপ।
হয় কিছু কিছু বিষয় আছে টাকার চাইতে মূল্যবান। প্রেমের টাকাকে প্রেমিকে পালিয়ে গেছে, টাকা দিয়ে কি হবে? কত জরিনার সকিনার কোচে মানে কোচে আছে, ওকে নিয়ে টেনশন, মনটা এমনিতে খারাপ, আপনি যাই ইনভাইট করেন, ওই টাইমে ইনভাইট করা যাবে না। আমি যখন প্রিভিয়াস কোম্পানিতে ট্রেনিং করাতাম, ফেনীতে সন্তোষ নামে এক ছেলে ছিল। ট্রেনিং করা অবস্থায় আমি যখন ইনভাইটেশনের উপর কথা বলতাম, ওর শরীরে জজবা চলে আসতো। ট্রেনিং হল রুমের মাঝখান থেকে ধুম করে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে আসতো হল রুমে। আমি হল রুমে ঢুকলে বুঝতাম যে এই লোকটা তো নতুন। দেখে গেছে ওই লোক হাতের মধ্যে বাজার ব্যাগ, বারবার ঘড়ি দেখতেছে, বাজার করতে যাচ্ছে, ওরা ধরে নিয়ে আসছে। এটা ইনভাইট হবে না। দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি বলতে পারি, মেনি কাইন্ড অফ পিপলস তারা ইনভাইট করে, ভালো রেজাল্ট আসে না। কেন? কার ইনভাইটে ভালো রেজাল্ট আসে না? কিছু কিছু লোক আছে, এদের ইনভাইটে 70% রেজাল্ট মানে লস হয়। ইনভাইটের আগে বলে দেখি ট্রাই করি হয় কিনা, ওই আগের মতো আর কি, দেখি ট্রাই করি, আগে সম্পর্ক করি, লাভ করি, লাভ, তারপর বিয়ে করব। লাভ তো আর মেরি হয় না, এটা ব্রেকআপ হয়। ট্রাই করলে হবে না, কাজ করতে হবে। আমার একজন অনারেবল পার্সন কাজী শাহাদাত হোসেন রুবেল, আমি সবসময় ওনাকে লাইভে দেখি, আজকে দেখছি না। আমার স্যার ঢাকার বাইরে আছেন, মনে হয় জানে না, আমি জানি না আমার স্যার কেমন আছেন। স্যার কিছুদিন পূর্বে মালয়েশিয়াতে গিয়েছেন, এটা ট্রেনিং করে আসছেন, একজন বিখ্যাত ট্রেনারের, আমি নাম ভুলে গেছি। উনি বাংলাদেশি টাকায় 5000 টাকা পেমেন্ট করেছে 1 আওয়ার্স। 2 দিন আগে কন্ট্যাক্ট করেছে একটা ট্রেনিং এর জন্য। তো ট্রেনিং করে আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি শিখলেন? উনি বলছে একটা শব্দ শিখছি, যে ট্রাই করলে ব্যর্থ হবেন, চেষ্টা করলে ব্যর্থ হবেন, আপ্রাণ চেষ্টা করলে, প্রচেষ্টা করলে সাকসেস হবে। তাই ট্রাই করলে আপনি ব্যর্থ হবেন। 2, মানে কাদের ইনভাইটে লোক আসে না, অপরচুনিটি থাকার পরেও মানুষ অপরচুনিটি রিসিভ করে না। বিজনেসের প্রস্তুতি নেই, সে নিজের মনের মতো বিজনেস করে, খাতা নেই, কলম নেই, কিচ্ছু নেই। আপনাকে দেখে তো আরেকজন মনে হয় না? যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতে গেলেন, বিপক্ষ সৈন্য দেখলো আপনার কাছে একটা কাঠের টুকরা, ওদের হাতে গোলা বারুদ, পরনে আপনার লুঙ্গি, গলার মধ্যে হাজি গামছা, আপনি বলতেছেন খবরদার একটা আগাবি না, একটা লোকালে ডাইরেক্ট গুলি করে ফেলবো। ওরা তো হাসতে হাসতে আপনার গুলি, ওরা হাসতে হাসতে টিগারে সাপোর্টে গুলি করে দিবে, মারা যাবে। প্রস্তুতি ছাড়া বিজনেস হবে। প্রস্তুতি এবং প্রশিক্ষণ ছাড়া ইনভাইটেশনে যাওয়া মানে হচ্ছে স্টেডিয়ামের মধ্যে মুরগি ধরার মতো, সারা রাত দৌড়াবেন, কিছুই হবে না। রাত্রে একটা কলসিরে ফাঁক করে ফুটা করে সারা রাত পানি ডাললে সকালবেলা কিছুই থাকবে না। প্রস্তুতি লাগবে। নাম্বার 3, কেন রেজাল্ট আসে না? আপনার মনের মধ্যে সংশয় এবং সন্দেহ কাজ করে, আপনি নিজেই বিশ্বাস করেন না সিস্টেম, কোম্পানি, প্ল্যান, আপনার মধ্যেই প্রবলেম। অনেক কিছু আপনি ক্লিয়ার না, আপনি সাকসেস কিভাবে হবেন? কোম্পানি কি কি আছে, কোম্পানির মালিকানা কয়জন, কোম্পানির কোনো অ্যাসেট আছে কিনা, কোম্পানি কি চায়, ওদের কোনো ভিশন আছে কিনা। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস কোম্পানি, কিচ্ছু জানেন না। মার্কেটিং প্ল্যান কিভাবে জয়েন করে, কিচ্ছু জানেন না।
কিভাবে প্ল্যান শো করে কিচ্ছু জানেন না, কি অফার, প্ল্যানের কারিশমাটিকও জানেন। আমি নাম বলবো না কোম্পানির, কিছুদিন আগে একটা কোম্পানির ইনি নাকি টপ লিডার আমার সাথে আসছেন ওনার কোম্পানির প্ল্যান দেখাতেন। আমার ধর্ম হচ্ছে আমি কোনো কোম্পানিকে ছোট করে দেখি না, সবারই কোনো না কোনো ভালো উদ্দেশ্য অবশ্যই আছে। খারাপ উদ্দেশ্য থাকলে সেটা সময় বলে দেবে, এটা উপরওয়ালা বুঝবে। কাউকে ভালো খারাপ বলার মতো সে সক্ষমতা আমার নেই। কিন্তু আমি একটা কোম্পানিতে কাজ করি বিদায় সব কোম্পানির মার্কেটিং প্ল্যান আমি রিচার্জ করে রাখছি। তো আমি বললাম আপনি তো কোম্পানির টপ প্রমোশন বললেন, প্ল্যানটা কি আপনি ক্লিয়ার? তো উনি বললো যে হ্যাঁ আমি প্ল্যানটা ক্লিয়ার। ওকে প্লিজ শো ইউর প্ল্যান। উনি শো আমাকে প্ল্যানটা শো করলো। আমি বললাম প্রমোশনে কি কোনো শর্ত আছে, বাইন্ডিং আছে? সে বলল না। আমি বললাম যে কমিশন যে আপনি পাবেন সেখানে কোনো বাইন্ডিং আছে? সে বলল না। আমি বললাম এই কোম্পানির প্রমোশনের শর্ত আছে হিডেন, এই কোম্পানির প্রথম কমিশনে বাইন্ডিং আছে, এই কোম্পানি থেকে প্রথম প্রতি মাসে আপনি 4,000 টাকা পর্যন্ত প্রোডাক্ট ক্রয় করতে হবে। আমি তো জানি না, তো আপনি না জানলে আপনি কি কাজ করেন? লাস্টে সে তার আরো বড় বসকে ফোন দিল। ফোন দেওয়ার পরে সে বললো হ্যাঁ আমিও জানতাম না, পরে জানছি। পরে সে বুঝতে পারছে যে আমি আসলে প্রস্তুতি ছাড়াই বিজনেস করতেছি। আমি এই কথাটা বুঝাচ্ছি যে আপনি আগে প্ল্যান ক্লিয়ার হন। আপনার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকলে আপনি বিজনেসে সাকসেস হবেন না, আপনি ইনভাইটেশনের লোক আসবে না। আরেকটা ভেরি ভাইটাল একটা পয়েন্ট, কাউকে ইনভাইট করার আগে আমরা অনেকে ভাবি সে তো মনে হয় আসবে না, ও তো আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধুটা হারিফ, আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা যারা একসাথে থাকি আমাদের মধ্যে কেউ এটা পছন্দ করে না আমি ছাড়া। আরে ও পছন্দ করুক না করুক আপনার সমস্যা কি? আপনি ক্লাস 5-এ যে সমস্ত বন্ধুদের সাথে ছিলেন ওরা কি এখন আছে আপনার সাথে? সময়ের ব্যবধানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে। আপনি এসএসসি যাদের সাথে পরীক্ষা দিয়েছিলেন ওই বন্ধুরা কি এখন আপনার সাথে আছে? আপনি ডিগ্রি পাস যাদের সাথে করেছিলেন ওরা কি এখন আছে? ইউনিভার্সিটিতে যাদের সাথে আড্ডা দিয়েছেন তারা কি আপনার সাথে আছে? তাহলে আজকে যাদের সাথে আপনি থাকেন, যে মেসে থাকেন, যে বাসা থাকেন, যে সারাউন্ডিং এ থাকেন, যে অফিসে কলিগে কাজ করেন, যাদের ওরা যে আপনার আজীবন থাকবে তার গ্যারান্টি কে দিয়েছে? ওই একই আগের কথা। কি বলবে লোক? সবচেয়ে বড় রোগ আমার বন্ধু পছন্দ করে না। আপনি কি বিয়ে আপনার বন্ধু পছন্দ করেন? আপনি কি জামা কি আপনার বন্ধুর পছন্দ করেন? আপনার জীবনের স্বপ্ন কি আপনার বন্ধুর পছন্দ করবেন? যে লোক আরেকজনের পছন্দ চলে, নিজের পছন্দ নাই, তার জন্য বিজনেস আসানো দরকার নাই। সবচেয়ে বড় সাকসেস, সবচেয়ে বড় সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র, অন্যদেরকে আপনার সাথে আনা সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে জীবনে বড় হওয়ার জন্য পাগলামি থাকতে হবে ভাই। পাগলামি পাগলামি পাগলামি, কে আসুক কে না আসুক আমার কাজ আমি করে যাব। ওই একই মন্ত্র আগের বার, তোরা যে যাই বলিস ভাই আমার সাকসেস হওয়া চাই। আমি অনেকক্ষণ সময় ধরে আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা যদি ভালো কিছু শিখতে পারেন প্লিজ আপনারা কমেন্ট করুন। আপনার ভালো কমেন্ট আপনাদের জন্য কষ্ট করতে আমার কাছেও ভালো লাগবে। এবং আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি আমাকে আশা করি শুধরাবেন। আমি বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একজন অগ্রণগণ্য সাধারণ সৈনিক হিসেবে কাজ করতে চাই। আমি চাই এদেশের মানুষ অনন্য পেশার মতো নেটওয়ার্ক মার্কেটিংটাকে পেশা হিসেবে নেয়। আমাদের একটা ভালো চরিত্র গঠন হওয়া দরকার, যাতে বাবা মা বলতে পারে আমার 3 ছেলে, একটা ছেলেকে ডাক্তার বানাবো, একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো বা মাওলানা বানাবো, আর আমার আরেকটা ছেলেকে আমি নেটওয়ার্কার বানাবো। একজন নেটওয়ার্কারের ফিতা যাতে স্টেজে উঠে বলে তোমাদের প্রত্যেক ঘরে ঘরে আমার সন্তানের মতো একটি করে নেটওয়ার্কার দাও।
আমরা জানি না। বাংলাদেশে কত বছর পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং এস্টাবলিশ হয়। তবে আমরা এতটুকু জানি, এদেশে এক সময় প্রথম যখন ব্যাংক সিস্টেম চালু হয়, অনেকে ব্যাংকে চাকরি করতে চায়নি, সরকারি লোক জোর করে এসে ব্যাংকে চাকরি দিয়েছে। আজকে ব্যাংকিং জবটা একটা অনারেবল জব হিসেবে পরিচিত। আমরা এখনো ইন্স্যুরেন্সকে ভালো অবস্থায় দেখি না, কিন্তু ইন্টারন্যাশনাল এটা রিকগনাইজ। অনেক পেশায় একসময় খেলাধুলাকে মানুষ এত গুরুত্ব দিয়ে দেখতো না। আমরা যখন ছোটকালে খেলতাম, সন্ধ্যায় খুব টেনশন নিয়ে আসতাম, আজকে মনে হয় পিঠা খাবো। আর বাপ মা বলতো, এই বেটা, তোকে পড়াশোনা করাচ্ছি খেলোয়াড় হওয়ার জন্য, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। আজকে যখন বাংলাদেশ থেকে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে পরিচিত করতে পেরেছে, এখন মানুষ স্বপ্ন দেখে তাদের ছেলেরাও সাকিব আল হাসানের মতো হবে। বিকেএসপিতে খেলাধুলা শিখার স্কুল রয়েছে, বাবা মা সন্তানকে নিয়ে স্কুলে যায় খেলাধুলা শেখাতে, আর আমরা খেলাধুলা করে আসলে পিঠা খাইতাম। যে বাংলাদেশকে অনেকে চিনত না, আজকে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে সাকিব আল হাসানের কারণে। সে বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটে। মুস্তাফিজ বিশ্বের সেরা কাটার বোলার, তার কারণে আজকে তার অনেক ফ্যান, অনেক ভক্ত। মুস্তাফিজের কারণে অনেকে ক্রিকেটকে ভালোবাসে। মিরাজ একটা গরিবের ঘরের থেকে উঠে আসছে, একটা প্রতিভা। অনেকে আছে, আমি মানে নাম নিতে গেলে তো অনেকের নাম নিতে হয়। তো আমাদের ধারণা একদিন বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং সম্মানজনক পেশা হিসেবে পরিচিত হবে। ইউনিভার্সিটিগুলোতে, যুক্তরাষ্ট্রের লোর আইল্যান্ড ইউনিভার্সিটি, আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, লোর আইল্যান্ড ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি হয় নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। এদেশেও একদিন প্রতিষ্ঠিত হবে, সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং হবে। এটা হচ্ছে আমাদের কামনা। আমরা মহান মুক্তিযুদ্ধের সময় কোনো না কোনো একটা গ্রুপকে জীবন দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, হাত পা হারাতে হয়েছে, আত্মীয় স্বজন হারাতে হয়েছে, যার কারণে আমরা পেয়েছি স্বাধীন সমৃদ্ধশালী এক বাংলাদেশ। তো নেটওয়ার্ক মার্কেটিং যদি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে এস্টাবলিশ করতে হয়, কোনো না কোনো একটা গ্রুপকে এগিয়ে আসতে হবে, কষ্ট করতে হবে, মানুষের সমালোচনা সহ্য করতে হবে। আমি যে ফেসবুকে লাইভ দেই, অনেক কত আজে বাজে কথা বলে, ওই যে আমার কি বক্তব্য, কি বলবে লোক, সবচেয়ে বড় রোগ। আমার এই রোগটা নেই। আমি যখন একটা কোম্পানিতে বিজনেস করার সিদ্ধান্ত গ্রহণ করি, আমি ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিয়েছিলাম যে আমি এই কোম্পানিতে নতুন করে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আসছি, 1000টা ব্যাড কমেন্ট আশা করি, দেন আমার পারলে আপনারা কমেন্ট করেন। একটা ব্যাড কমেন্ট করে আর 999টা পাই নাই। সাহস করে আসতে হবে। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আগামী সপ্তাহের কোনো একদিন। ইনভাইট করার পরে গেস্টের সাথে কিভাবে কাজ করতে হয়, অর্থাৎ ফলো আপ যেটাকে আমরা বলি, বা মনিটরিং, গেস্ট মনিটরিং, গেস্ট কেয়ারিং, হাউ টু জয়নিং, এই সাবজেক্টের উপরে কথা বলবো। হয়তো একদিন আগে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দেব, আপনারা আপনাদের পরিচিত যারা নেটওয়ার্কার তাদেরকে জানিয়ে দেবেন। আর আমার এই আলোচনা ভালো লাগলে আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন, ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, যাই করেন আমার সমস্যা নেই। আর শেয়ার করে অন্যান্য নেটওয়ার্কারদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।